দুটো কাজ এই সরকারকেই করে যেতে হবে, যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া। আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে, সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা। এই দুটি কাজ যদি এই সরকারের আমলে করে যেতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের যে হাসিনার বিদায়ের পরে নতুন দেশের স্বপ্ন দেখেছে তার কিঞ্চিত হলেও তারা পেতে পারেন। এখন এই দুটি জিনিসই অনেকের কাছে পছন্দ হবে, অনেকের কাছে অপছন্দ হবে। মনে রাখবেন, এই জিনিসটার যারা বিরোধিতা করবে তাদের ভিতরটা হচ্ছে ভিন্ন। যেমন আপনি যদি একজন সন্ত্রাসী হন, চাঁদাবাজি হন, ভোট চুরি করবেন এরকম মানসিকতা থাকে, অন্যায় আচরণ করবেন এরকম মানসিকতা থাকে, তাহলে আপনি এই দুটি দাবির পক্ষে থাকতে পারবেন না। আর যদি আপনি সত্যিকার একজন সৎ চিন্তার রাজনীতিবিদ হন, সে আপনি যে দলই করেন, আপনি হতে পারে বিএনপি করেন, জামাত করেন, চরমনায়ের দল করেন, অন্য যে কোনো পার্টি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সৎ চিন্তা লালন করেন, দেখবেন আপনি এই দুটো দাবির পক্ষেই মতামত দিয়েছেন। আসলে এই দাবি দুটো কি এবং এই দাবি দুটো হলে আমাদের জনগণের কল্যাণ আসলে কি আছে, বা যারা এই দাবি দুটোর পক্ষে বিপক্ষে বলছে তারা কেনই বা পক্ষে বলছে, কেনই বা বিপক্ষে বলছে, আমরা একটু আলোচনা করে নিতে পারি। প্রথমত হচ্ছে দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন, এই সরকার নির্বাচন পদ্ধতিটা আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের নিয়ন্ত্রণে যখন এই নির্বাচনগুলো হয়েছে, কোনো নির্বাচনই সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে নাই, কোনো নজির নাই। প্রভাব একটু না একটু থেকেছেই। হয়তো দেখা গিয়েছে বিএনপির আমলে একরকম নির্বাচন হয়েছে, সেটা হয়তো 70% পারফেক্ট হয়েছে, আওয়ামী লীগের আমলে তো 100%ই একেবারে পারফেক্ট হয় নাই, মানে ধ্বংস করে ফেলেছে। তার মানে কোনো না কোনো কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের সময় এই নির্বাচন পদ্ধতিটির একটু না একটু প্রভাব তাদের থাকে। এর কারণ হচ্ছে ওই দলের এমপি থাকে, ওই দলের মন্ত্রী থাকে, স্থানীয় পর্যায়ে তার আনুগত্য পোষণকারী, ওই দলের আনুগত্য পোষণকারী ব্যক্তিকেই তারা নির্বাচিত করতে চান। তাহলে আগামীতে যে কেউ ক্ষমতায় আসতে পারে। আমরা জানি না যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে। হতে পারে বিএনপি আসবে, এটা স্বাভাবিক, আমরা ধরে নিতে পারি একটি বড় রাজনৈতিক দল। হতে পারে জামাত ইসলাম আসবে, এটাও স্বাভাবিক, কারণ তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, আসতেই পারে। বা ভিন্ন আরও কেউ আসতে পারে, XYZ আসতে পারে, কোনো জোট আসতে পারে। এখন আমরা যদি মনে করি যে আমি আসবো না, নিশ্চিত না, আসতেও পারি, তাহলে আমার কাছেও তো গ্রহণযোগ্য হচ্ছে আমার নির্বাচনের আগেই এইরকম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা। কারণ আমি যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত করি তাহলে তো নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে যেখানে অন্ততপক্ষে আমার কিছু লোক জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেও পারে। এখন আপনি এর বিরোধিতা তখনই করবেন যখন আপনি নিশ্চিত যে আমি ক্ষমতায় আসবো যে কোনো মূল্যে, এবং আমি ক্ষমতায় এসে আমার মতো লোকগুলো বসাবো, তখনই আপনি এটার বিরোধিতা করবেন। কিন্তু যদি সৎ চিন্তার মানুষ হন, সৎ রাজনীতি লালন করেন, তাহলে আপনি কখনোই এটার বিরোধিতা করবেন না। কারণ এখন যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে কারো কোনো প্রভাব থাকবে না, না বিএনপির, না জামাতের, না এনসিপির, না গণ অধিকারের, না চরমনায়ের, কারো কোনো অতিরঞ্জিত বাড়তি কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করতে তারা পারবে না। এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, তাদের আমলে হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে সে প্রশ্নের উত্তর হচ্ছে, যদি এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ হয়, সঠিক না হয়, ভালোভাবে করতে পারবে না, মারামারি হইতে পারে, গ্যাঞ্জাম লাগতে পারে, তাহলে সংসদ নির্বাচন আপনি গ্যাঞ্জাম মুক্তভাবে করবেন কিভাবে? মানে আমার কাছে খুব অবাক লাগে আমাদের এই হিপোক্রেসি, যে এই যে মানে আচরণগুলো আমরা করছি, জনতার সাথে প্রতারণা করছি, প্রহসন করছি, এটা অত্যন্ত দৃষ্টিকটু। এবং দেখেন আপনার চোখের সামনেই আপনি ভিলেন হয়ে যাবেন। আজকে যেটা হচ্ছে, আমরা মনে করি, আমি মনে করি ব্যক্তিগতভাবে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের অধীনেই হয়ে যাওয়া উচিত। তাতে অনেকগুলো সুবিধা আছে। কারো দলের উপরে দোষ চাপবে না, প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। আপনার দলীয় লোক নির্বাচিত হোক কিংবা না হোক, আপনি কারো উপরে দায়বদ্ধ থাকবেন না। স্থানীয় কোনো নেতাও আপনাকে চাপে রাখতে পারবে না যে আমার পক্ষে অমুকে করে নাই,
আমার বিরোধিতা করছে, আমাকে ঠকানোর জন্য প্রশাসনে প্রভাব রেখেছে, এই ব্লেমিং থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। সে কারণে বাংলাদেশের মানুষের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আওয়াজ তুলে এই সরকারের অধীনেই করা, এবং সেটা যদি আপনি একটুতম সামান্যতম আপনি যদি দেশপ্রেমিক হন তাহলেও আপনার এটা করা উচিত বলে আমি মনে করি। আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি একটু আগে হয় তাহলে আমাদের সুবিধা আছে কতগুলো। আমরা সৎ ভালো মানুষ পাবো, আমরা যোগ্য নেতৃত্ব পাবো, আমরা দুর্নীতিবাজ, টাকার দৌরত্ব, সন্ত্রাস, চাঁদাবাজ যারা আরেকজন নেতাকে ম্যানেজ করে সেন্টার দখল করবে তাদের হাত থেকেও অন্তত একটু হলেও রক্ষা পাবো, এবং সেখানে জনগণের প্রতিনিধিকেই বাছাই করতে সক্ষম হবেন। আপনারা কি চান না যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধিগুলো সম্পূর্ণ জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক? সেটা কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন তাহলে উচিত এটাকে সবার আগে সংস্কার করে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা। দ্বিতীয় যে দাবিটি হচ্ছে আমার, সেটা হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন। এটাতেও বাংলাদেশের সমগ্র জনগণ জয়যুক্ত হয় এবং সমগ্র জনগণের মধ্য থেকে ভালো মানুষগুলো সংসদে আসার সুযোগ পেয়ে যায়। আজকে ধরেন আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটা ছোট্ট দলকে ভোট দিলেন, কিন্তু ওই ভোট দেওয়ার পরেও সেই লোকের একজন প্রতিনিধিও সংসদে থাকতে পারে না, কথা বলতে পারে না। অথচ একজন প্রান্তিক মানুষও অনুভব করেছে যে আমার এই সাপোর্টটা একজন ব্যক্তিকে বা একটা দলকে দিয়ে তার একজন প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। পাঠাবেন কোন পদ্ধতিতে? আপনি ভোট দিয়েছেন যে এলাকায়, সেই এলাকায় আপনি সেকেন্ড হয়েছেন, থার্ড হয়েছেন, আপনার সেই জায়গায় অবস্থান নেই, আপনাকে তারা উঠতে দেয়নি। টাকার দৌরত্বে, সন্ত্রাস, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের বেড়াজালে আপনি ঠকেছেন। আপনাকে জিততে হলে, আপনার প্রতিনিধি পাঠাতে হলে সেই শক্তিমত্তা আপনার ওখানে দেখাতে পারেননি। সংখ্যানুপাতিকারী নির্বাচন হলে চট্টগ্রামেও ভোট হয়েছে, সিলেটেও ভোট হয়েছে, বরিশালের, রাজশাহী যে প্রান্তেই হোক না কেন, এই ভোটগুলোর সমষ্টিগত একটি রেজাল্টই আপনার সংসদে প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করে দিবে। তাহলে এই যে একটি দাবি, একটি সুন্দরতম, তাতে আমাদের সমস্যাটা কোথায়? কষ্ট লাগার কারণটা কি? এই সুন্দরতম দাবির পক্ষে যদি আজকের আপনি থাকেন, তাহলে আপনি যদি সর্বোচ্চ বড় দল হন, আপনি সর্বোচ্চ সংখ্যক সিটই পাবেন। পার্সেন্টেজে আপনি 70% পেলে আপনার 70টা আসন থাকবে 100-র মধ্যে, 80টা পেলে 80টা থাকবে। এভাবে করে কোনো একজন ব্যক্তি 1% পেলে একটা আসন তার থাকবে। এই যে একটি আসনের বৈষম্য দূর করা এবং ভোটাধিকারের ভোট নিশ্চিত করা, একজন ভোট যে প্রয়োগ করতে চায় তার ভোটটা সঠিক পাত্রে যাওয়ার পরে তার প্রতিনিধি সংসদে যাওয়া, এবং সার্বজনীনভাবে সকল দলের, প্রায় সকল দলের পক্ষ থেকেই কেউ না কেউ প্রতিনিধি হিসাবে সংসদে প্রবেশ করতে পারে, এর চেয়ে মোক্ষম সুযোগ সংখ্যানুপাতিক হারে ছাড়া সম্ভব না। এবং এখানে আপনি অর্থনৈতিকভাবে অন্যায়ভাবে কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনার ভোট কিনে, ভোটের দখলদারিত্ব করে, সেন্টার দখলদারিত্ব করে, ষড়যন্ত্র করে যে সকল কার্যক্রম করবে, সেটাও এখানে কমে আসবে। কারণ এখানে সম্মিলিতভাবে ভোট হবে। যেমন সারা বাংলাদেশের প্রতীক থাকলো ধানের শীষ, প্রতীক থাকলো দাঁড়িপাল্লা, প্রতীক থাকলো হাত পাখা, প্রতীক থাকলো আরও কিছু মানুষের, এই প্রতীকগুলোর মধ্যে আপনি যাকে ভোট দিবেন তার পার্সেন্টেজ যত পার্সেন্ট হবে, সংসদে তার তত পার্সেন্ট প্রতিনিধি থাকবে। আমি অবাক লাগে এত সহজ পদ্ধতিটা আমরা অনেকেই অ্যাকসেপ্ট করতে চাই না। এর কারণটা কি? কারণ হচ্ছে আমরা ভালো মানুষদেরকে সংসদে আনতে চাই না। এখন কিছু চোর ডাকাত 5ই আগস্টের পরে কিছু দুষ্ট মানুষ বের হয়েছে, যারা দলের মধ্যে থেকে দলের আপনাকে কি বলে ক্রয় করে তারপরে তিনি এই আধিপত্য বিস্তার করবে, তিনি সংসদে যাওয়ার জন্য দৌড়ঝাঁপাট করবে। রাজনীতি জীবনেও হয়তো করে নাই, কিন্তু টাকার কাছে আপনি বিক্রি হয়ে তাকে নমিনেশন দিতে বাধ্য হবেন, এবং একটা সময় রাজনীতিবিদরা ধুকি ধুকি তাদের জীবন শেষ হবে, কিন্তু কোনো জায়গায় আপনি ভালো পরিবর্তন করতে পারবেন না। সে কারণে আমার এখানে বিশ্বাস যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, এই নির্বাচন পদ্ধতিটাও এই সরকারের অধীনেই হওয়া উচিত, এবং সেখানে যেই দল থেকে আপনার সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, এবং বাকি দলগুলোর যার যে অবস্থান থাকবে সেই অনুযায়ী প্রতিনিধি সেখানে নির্বাচিত হবে। এবং এটা কিন্তু একটা জাতীয় সরকারের মতোই একটা কনসেপ্ট, যেখানে অলমোস্ট সব দলের লোকই কিন্তু থাকবে। আপনি দেখেন বিএনপি বড় দল, তার লোক কি থাকবে না? আপনাকে একদম তাকে বাদ দিতে পারবেন? পারবেন না। জামাত মাঝারি টাইপের আপনার সেকেন্ড লার্জেস্ট পার্টি, আপনি কি তাকে বাদ দিতে পারবেন? তার কি প্রতিনিধি থাকবে না? থাকবে। ওনার যদি 20% হয় উনি 60টা সিট নিয়ে যাবে,
ওনার যদি 30% হয় উনি 90টা সিট নিয়ে যাবে, ওনার যদি আরও বেশি লোক হয় তাহলে উনি আরও বেশি লোক নিয়ে যাবে, এমনকি উনি যদি ক্ষমতায় যাওয়ার উপযোগী হয় উনি ক্ষমতায় যাবে, সমস্যা কোথায়? চরমোনাই আপনার কাছে কি 10%, 5%, 15% ভোট আর মনে হয় না? বাদ দেন, তাদের পার্সেন্ট আপনার কাছে কিছুই মনে হয় না। আচ্ছা, কি মনে হয় তাহলে? 3%, 9টা সিট পাওয়ার কথা। এখন কি কোনো ফেয়ার ইলেকশন দিয়ে কোনো জায়গায় 9টা সিট আসার মতো সুযোগ হয়? 5% হলে 15টা সিট পাওয়ার কথা। ইসলামী আন্দোলনকে 15টা সিট এখন কোনো দল এমনকি যুক্ত হলেও দেয় না। এর কারণটা কি? আপনারা এই দেশটাকে এক ধরনের চক্রের মধ্যে আবদ্ধ করে ফেলেছেন। সে কারণে সংসদেও পরিবর্তন হচ্ছে না, নেতারও পরিবর্তন হচ্ছে না, পরিস্থিতিও আপনাদেরকে সেই পরিবর্তন করতে দিচ্ছে না। সে কারণে আমি মনে করি আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে দুটো সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে অন্যতম হচ্ছে এই সংখ্যানুপাতিক হারের নির্বাচন, এবং এই নির্বাচন হলে ডান বাম ছোট বড় সবাই শান্তিতে থাকতে পারে এবং ভালো কিছু মানুষ অন্তত সংসদে যাওয়ার সুযোগ রাখে। আপনাদেরকে উল্লেখ করে বলতে চাই, এই আনুপাতিক হারে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বাংলাদেশ সহ, মানে বাংলাদেশ তো এখনো হয়নি, কিন্তু পৃথিবীর প্রায় অর্ধেক 170টি গণতান্ত্রিক দেশে যেখানে ভোট হয়, এই 170-এর মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক জায়গায় হচ্ছে এই মানে সংখ্যানুপাতিক হারের নির্বাচন। এবং বিশ্বের বড় বড় রাষ্ট্র, যারা আধুনিক রাষ্ট্র, তাদের কাছেই এরকম সংখ্যানুপাতিক হারে নির্বাচন চলছে। অতএব বাংলাদেশেও সেই সংখ্যানুপাতিক নির্বাচন হলে সন্ত্রাস, দৌরত্ব, কালোবাজারি, টাকা, মাস্তানি এগুলো বন্ধ হবে এবং ভালো মানুষ আসতে পারবে। এখন ভালো মানুষ যারা, আপনি ভালো মানুষ বিএনপির মধ্য থেকেই আসতে হবে, আসুক তারা, সমস্যা কোথায়? ধরেন বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকেই ভালো মানুষ নিয়ে আসতে বলেন। জামাত আসবে, জামাত ভালো মানুষ নিয়ে আসুক। কিন্তু দুর্নীতিবাজ দুষ্টদেরকে যদি আপনি প্রতিহত না করেন তাহলে এই দেশ তো আগাবে না। সে কারণে বলছি সংখ্যানুপাতিক হারে নির্বাচন এই সরকারকেই করে দিতে হবে, এবং আমি মনে করি যে এই সরকারকেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চালু করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং জনগণের রায়কে তাদের মেনে নিয়ে দেশ গঠন করতে হবে। সবাইকে ধন্যবাদ।